ওকে, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে যে মায়ানমারের ভূমিকম্প একটা প্রতিবেদন। সদ্য ঘটে যাওয়া মায়ানমারে যে বীভৎস ভূমিকম্প হলো সেটা তোমাদের সামনের পিএসসি মিসলেনিয়াস ছাড়াও ক্লার্কশিপ বা ডব্লিউবিসিএস বা যে কোনো এক্সামের জন্যই বিরাট ভীষণ রকমের ইম্পর্টেন্ট। তো করে নাও এবং তাড়াতাড়ি শুরু করে দিই। তার কারণ হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল টপিক, কোনো ছোটখাটো রাস্তা খারাপ, কারেন্ট চলে গেছে, অসুখ, এরকম নয়। একটা ইন্টারন্যাশনাল টপিক যা বা এমন একটা টপিক যার উপরে ইন্টারন্যাশনালি ডিসকাস হয়, সেই টপিকটার উপরে একটা রিপোর্টিং লেখা বা প্রতিবেদন লেখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ওটাকে একটা খাতার মধ্যে ধরানো। কেননা এত বেশি পয়েন্ট থাকে, এত বেশি সেখানটা স্টেক হোল্ডার থাকে, তাদেরকে একটা কম্পাইল করা, কাকে বাদ দেব আর কোনটা লিখবো, এই ডিসিশনটা নেওয়া কিন্তু বিরাট ডিফিকাল্ট। তো চলো, আমি চেষ্টা করেছি, তোমরা আমার সাথে চেষ্টা করে দেখো, তোমরা আমার সাথে প্রিপারেশন নিয়ে দেখো কেমন হয়। ক্লিয়ার? সো আমি তোমাদেরকে আগেও বলেছি যে পারলে আন্ডারলাইন করবে, কালার চেঞ্জ করবে, প্রতিবেদন দেখবে সবসময় যে একটা লাইনে যে শুরু হয় বা হেডিং একটাই থেকে তা নয়, হেডিং, সাব হেডিং, একাধিক সাব হেডিং থাকে প্রতিবেদনে। যে কোনো ইংরাজি হোক, বাংলা হোক, পত্রিকা হোক, ম্যাগাজিন হোক, মানে নিউজ পেপারের কথা বলছি, যে কোনো টাইপেরই হোক সেটা, ওকে, প্রতিবেদন কিন্তু সেখানটায় সাব হেডিং একাধিক থাকতে পারে। সেই স্টাইলে আমার লেখা, তার কারণ সাব হেডিং গুলো এতটা ইম্পর্টেন্ট যে সাব হেডিং আমাকে দিতেই হবে। ক্লিয়ার? সো স্টার্ট ফ্রম হিয়ার। মায়ানমারের ভূমিকম্প প্রতিবেদন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমি কোশ্চেনটা জাস্ট ছোট করে লিখে দিলাম, কোশ্চেনটা ইলাস্ট্রেট করতে থাকে। ওকে, আমি স্টার্ট করছি। স্টার্টের প্রথম বড় বোল্ড করে লেখা যে হেডিং বা টাইটেল, সেটা হচ্ছে যে ভূমিকম্পে ভেসে গেল ভবিষ্যৎ। ইউ হ্যাভ টু রাইট সামথিং ক্যাচি, সামথিং স্পাইসি। ওকে, মায়ানমারের ভূমিকম্প এত না, সুন্দর একটা দাও, ভূমিকম্পে ভেসে গেল ভবিষ্যৎ। একটা কি হলো, এটা অনুপ্রাস ব্যবহার করলাম। মায়ানমারে মৃত 10,000, আর একটা সাবহেডিং দিলাম, বা বলা যায় এটা প্রথম সাবহেডিং দিলাম। ঠিক আছে, ভূমিকম্পে ভেসে গেল ভবিষ্যৎ, এটা প্রথম বড় হেডিং হলো। সাবহেডিং হলো মায়ানমারে মৃত 10,000, রয়টার্স সাগা ইন মায়ানমার। ওকে, তো তোমরা ফরম্যাটিংটা একটু দেখে নিও। ফরম্যাটিং সম্বন্ধে প্রচুর কথা বলেছি, আমার জায়গা কম, সেই জন্য আমি এরকম এক লাইনে লিখলাম। একটু উপর নিচ করে ভেঙে তারিখ দিয়ে লিখলে ভালো হবে, এবং জায়গাগুলোর নামও তোমরা তোমাদের ইচ্ছা, প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী পাল্টে নিও। ঠিক আছে, এটা একেবারেই ম্যাটার না, ফরম্যাটটা একটু ঠিক রাখলেই হলো। আসল ব্যাপার হচ্ছে কিন্তু তোমার কন্টেন্ট যা তুমি প্রোভাইড করছো টিচারকে দেখার জন্য। ক্লিয়ার? নাও স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট করছি এইভাবে। শতাব্দীর বিধ্বংসীতম ভূমিকম্পের সাক্ষী হলো মায়ানমার। রিক্টার স্কেলে 7.7 বা 7.7 মাত্রার প্রচন্ড কম্পনে প্রাণ গেল অন্তত 2,000 জনের। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের অনুমান অনুযায়ী মৃত্যু ছাড়াতে পারে 10,000-এর গণ্ডিও। কম্পনের তীব্রতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপত্য। ক্লিয়ার? জাস্ট ইন্ট্রোডাকশন, এবং জাস্ট ইন্ট্রোডাকশনের মধ্যে 3-4টে লাইনে পুরো ঘটনার বিবৃতি। ইন্ট্রোডাকশনের সেকেন্ড পার্ট একটা ছোট্ট প্যারা করে, শুক্রবার আনুমানিক বেলা 12টার সময় ভূমিকম্প প্রথম টের পাওয়া যায় সাগাইন অঞ্চলের 12 কিলোমিটার দূরে। কম্পনের কেন্দ্র বা এপিসেন্টার ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের ঘন জনবসতি অঞ্চলে। সো হোয়াট ইজ দ্য থিং? কোথায় হয়েছে, কখন হয়েছে, জিনিসটার আসল যে স্টার্ট, এপিসেন্টার, জিনিসটার আসল উৎপত্তি, সেটার বিবরণ আমি কমপ্লিট করলাম আমার ইন্ট্রোডাক্টরি দুটো প্যাসেজের মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, আমি একটা কথা বলি, ওই শুধু হেডিংটা রেখেছি, বাকি যে ফরম্যাটের অংশটা, কোথায় কে লিখছে, কোথা থেকে লেখা হচ্ছে, বা সাব হেডিং ডিলিট করে দিয়েছি ডিউ টু সাম স্পেস। হ্যাঁ, একটু যাতে বেশি জায়গা পাই আমি, ওকে, লিখতে আমার সুবিধে হয়। হ্যাঁ, বোর্ডটা একটু বড় হয়ে যায়। তো ওকে, কন্টিনিউ। হ্যাঁ, কম্পনের প্রাবল্য সমগ্র মায়ানমারের ভূমিকে অতিক্রম করে অনুভূত হয় পার্শ্ববর্তী দেশগুলোতেও।
প্রতিবেশী থাইল্যান্ড দেশের ব্যাংকক শহরের 33 তলা নির্মীয়মান বহুতল ধূলিসাৎ হয়ে যায়। ধূলিসাৎ হয় এর জেরে, যা এক কথায় অদৃশ্যপূর্ব। ওকে, এইসব শব্দগুলো ব্যবহার করবে না, অদৃশ্যপূর্ব, অশ্রুতপূর্ব, অভূতপূর্ব সকলে ব্যবহার করে, ঠিক আছে। বাংলা প্রতিবেদনে যখনই তুমি, আই রিপিট, বাংলা প্রতিবেদনে যখনই তুমি তোমার পড়া এক কথায় প্রকাশগুলো ব্যবহার করবে, তোমার পড়া বাগ দ্বারা প্রবাদ প্রবচন গুলো ব্যবহার করবে, তখনই না তুমি নাম্বারটা পাবে। তোমাকে বুঝতে হবে যে একটা সামগ্রিক সৌন্দর্য তোমার লেখার মধ্যে কি করে ফুটে ওঠে। তোমাকে ভাবতে হবে যে কি করে তোমার লেখাটা একটা প্রতিবেদন যেটা লিখতে দিয়েছে সেটার বাইরে কি করে সাহিত্য গুণান্বিত হয়। ক্লিয়ার? চীনের ইউয়ান শহরও ভূমিকম্পের কবলে পড়ে, মাটি কাঁপে ভারতেও। ছোট্ট বাক্য, প্যাসেজ শেষ। আমেরিকার, আমি ছোট করে লিখেছি, ইউ শুড নট অ্যান্ড মাস্ট নট রাইট ইন ব্রিফ, তুমি পুরোটা লিখবে কিন্তু। জিওলজিক্যাল সার্ভে, আমি জিও সার্ভে লিখে দিয়েছি। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে সূত্র অনুযায়ী মায়ানমারের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ধ্বংসাত্মক ভূমিকম্প হলো এটি, যা 1930 সালের বাগো ভূমিকম্পের বীভৎসতার কথা মনে করিয়ে দেয়। শেষ খবর পাওয়া অনুযায়ী 3850 জন মৃত ও 4978 জন নিখোঁজ বলে জানা যায়। অর্থাৎ দেখো, আমরা শুরু করেছিলাম কিন্তু 2000 জন মৃত এইটা বলে। জিওলজিক্যাল সার্ভের অনুমান ছিল 10,000 ছাড়াতে পারে, বাট খবরের যখন ডিটেল যাচ্ছে এবং খবরের ডিটেলের মধ্যে দিয়ে যখন লেটেস্ট আপডেট দিচ্ছি শেষ খবর পাওয়া পর্যন্ত, তখন কিন্তু এই নাম্বারটা বেড়ে গেল, তার সাথে কিছু নিখোঁজও অ্যাড হলো। অ্যান্ড অবভিয়াসলি অ্যান্ড সেকেন্ডলি, তোমাকে এইটা যে এই নাম্বার দুটোই মুখস্থ করে যেতে হবে কোনো মানে নেই। তুমি তোমার সংখ্যাটা এদিক ওদিক চেঞ্জ করতে পারো। মায়ানমারই পড়বে, সিকিম পড়বে না, বা মাঝখানে যে অন্য কোথাও ভূমিকম্প হয়েছিল সেইটা পড়বে না, তার কোনো মানে নেই। সেক্ষেত্রে নাম্বার ইজ নট ইম্পর্টেন্ট, দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার। তুমি তোমার সুবিধা মতন এগুলোকে সাজিয়ে লিখবে, বাট তোমার লেখাটার ধরনটা এরকম হবে। ক্লিয়ার? নাও জুম্মাবারের, অর্থাৎ আমরা কি করছি, আমরা যেটা করছি সেটা হচ্ছে, দেখো প্রথমে ইন্ট্রোডাকশনের পরে এটা কি করছি, আমরা ডেসক্রাইব করছি দ্য হ্যাপেনিং, দ্য ইভেন্ট, দ্য ইনসিডেন্ট অফ দ্য ভূমিকম্প, দ্য টপিক অফ আওয়ার প্রতিবেদন। ক্লিয়ার? জুম্মাবারের পবিত্র নামাজের আমি একটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিয়েছি। জুম্মাবারের পবিত্র নামাজের মুহূর্তে টলে ওঠে মায়ানমারের জমি, প্রাণ হারান প্রার্থনারত শতাধিক ব্যক্তি। ছোট্ট একটা জিনিস আমি জাস্ট বলতে চাইছি কিভাবে লেখাটা ভালো করতে। দেখো, টলে ওঠে মায়ানমারের মাটি তুমি লিখতে, টলে ওঠে মায়ানমারের ভূমি তুমি লিখতে, কিন্তু অলরেডি মাটি ভূমি শব্দগুলো ব্যবহার করে দিয়েছি, সেই জন্য আমি একটা নতুন শব্দ ব্যবহার করলাম, জমি। প্রাণ হারান প্রার্থনারত শতাধিক ব্যক্তি। খবরে জানা যায় 670টি প্রাচীন বৌদ্ধ বিহার ও 281টি প্যাগোডাও ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ ক্ষতি যখন হয় তার আঁচ সকলের উপরই এসে পড়েছে, তার ধ্বংসলীলা সকলকেই গ্রাস করেছে। তোমার বর্ণনা এরকম ভাবেই হবে। বেশ, নেক্সট কন্টিনিউ। গোদের ওপর বিষের ফোঁড়া বা গোদের ওপর বিষ ফোঁড়ার ন্যায় প্রধান কম্পনের পরে 24 ঘন্টা জুড়ে পরপর 14টি আফটার শক উৎপন্ন হয়। নাও হোয়াট ইজ আফটার শক, ডোন্ট আস্ক মি। দেখে নিও জিনিসটা কি, রিপোর্টিং এর জন্য সেটাকে এক্সপ্লেন করবার জায়গাও নেই। আতঙ্কের ওপর আতঙ্ক তৈরি হয় মায়ানমার বাসীদের মধ্যে। মায়ানমার এখানে আমি ছোট করে লিখেছি, তুমি এটা করবে না, পুরোটা লিখবে। চুরমার হয়ে যায় রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ সরবরাহ, স্তম্ভ, নিশ্চিহ্ন হয়ে যায় অট্টালিকা সমূহ। একদম প্যারাগ্রাফের স্টার্টিং ইন্ট্রোডাক্টরি ইন্ট্রোডাক্টরি অংশে আমি কিন্তু বাড়িঘর ভেঙে যায় বলেছি। এখন তাহলে কি করছি, ইন্ট্রোডাকশনের পরে আমি করেছিলাম ঘটনাটার ডেসক্রিপশন। এখন যেটা করছি যে ভূমিকম্পের ফলে কি কি হলো, কি কি পরিণতি, কি কি আফটারমাথ, ওকে, কি কি রেজাল্ট, সেটার ডেসক্রিপশন দিচ্ছি। প্রথমে বিবরণ, ছোট্ট একটা ইন্ট্রোডাকশন, তারপরে ভূমিকম্পের বিবরণ, এখন ভূমিকম্পের পরিণতির বিবরণ। চলো। সাগাইন, মান্দালয়, মাগাওয়ে, পাগো, শান ও ন্যায়পিতাও রাজ্যগুলি সর্বাধিক ক্ষয়ক্ষতির শিকার হয়।
ইনভার্টেড কমার মধ্যে স্টার্ট হচ্ছে উচ্চ মাত্রার জরুরি অবস্থা, এটা ইনভার্টেড কমার মধ্যে উচ্চ মাত্রার জরুরি অবস্থা জারি করে ফেলা হয় এই অঞ্চলগুলিতে। তাহলে আমি জাস্ট তোমাকে ফোকাস করতে বলবো যে এই ডেসক্রিপশনটার উপরে দেখো যে আতঙ্কের উপর আতঙ্ক তৈরি হয়েছে, চুরমার হয়ে গেছে রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ সরবরাহ স্তম্ভ নিশ্চিহ্ন হয়ে গেছে, অট্টালিকা সমূহ। তুমি একটা একটা ছোট্ট এক দু লাইনে ভিভিড একটা এক্সপ্লেনেটরি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছ পুরো ধ্বংসলীলা। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কিছু যেন মিস না হয়ে যায় এবং সবকিছুর মধ্যে যেন একটা হারমোনি থাকে, যে এর পরেই এটা। তুমি শুরুতেই এটা কিন্তু এতটা ডিটেলে লিখতে পারো না, শুধু তুমি একটু আভাস দিলে। ডিটেলিং এর কখন স্টেপ আসবে, তখন ইন্ট্রোডাকশন হয়ে যাবে। ঘটনাটা যে ইভেন্টটা সেটা বলা হবে, যে ইভেন্টটা শুরু কোথায়, ইভেন্টটা কোথায় কাজ করেছে, ইভেন্টটা কিভাবে, ইভেন্টটার জায়গাটা কি, সময় কখন, ইভেন্টটার পরে কি কি হয়েছে। নেক্সট, মার্কিন জিও, এগেন আমি জিও সার্ভে লিখেছি, তোমাকে পুরোটা লিখতে হবে। জিওলজিক্যাল সার্ভে প্রম্পট অ্যাসেসমেন্ট ফর গ্লোবাল আর্থকোয়েক রেসপন্স, ব্র্যাকেটের মধ্যে পেজার, PAGER, পেজার ইংরেজি লিখেছি আমি তাই ব্র্যাকেট দিয়েছি। পেজারের সমীক্ষা অনুযায়ী ভূমিকম্পের পরবর্তী ফল হিসাবে 35% অবধি আর্থিক ক্ষতির সামনাসামনি হবে মায়ানমার। এবারে অ্যাসেসমেন্ট শুরু হচ্ছে, কিছু অ্যাসেসমেন্ট, কিছু ক্ষয়ক্ষতি, ভাঙন, ধ্বংস দেখা যাচ্ছে, যা দেখা যাচ্ছে না সেটার অ্যাসেসমেন্ট চলছে এবারে। ওকে, জাতিসংঘের ইনভার্টেড কমার মধ্যে অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যান অ্যাফেয়ার, UNOCHA, এর মতামত অনুযায়ী ভূমি বিধ্বস্ত অঞ্চলগুলিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি অভাব পানীয় ও পরিশ্রুত জলের। স্বাভাবিক সেটা। এর অভাবে কলেরা জাতীয় মারণ রোগের কবলে পড়তে চলেছে মায়ানমার। ওকে, সো ছোট্ট এই দুটো ছোট্ট প্যাসেজের মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, কারা আসছে, স্টেক হোল্ডাররা আসছে, UNOCHA, পেজার, আরো স্টেক হোল্ডার পাবো। দেখো নিচের এই ছোট অংশটা দু তিনটে লাইন ধরাতে হবে, সেই জন্য আমার জায়গা ছিল বলে আমি একটু ছোট ছোট করে লিখেছি, একটু শর্ট লিখেছি, তোমাদেরকে আমি ডেসক্রাইব করে দিচ্ছি। ক্ষমতাসীন জুন্টা সরকার তাৎক্ষণিক পর্যায়ের উদ্ধার কার্য শুরু করেছে ধ্বংস কবলিত এলাকাগুলিতে। ক্লিয়ার? স্বাভাবিক, গভর্নমেন্টের রেসপন্স স্টার্ট হলো এবারে, বা এক্সিস্টিং যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তার রেসপন্স স্টার্ট হলো। আবেদন যে পাঠিয়েছে তারা আন্তর্জাতিক ত্রাণ সাহায্যে, নট অনলি আর দে ডুইং অর ওয়ার্কিং, তারা কিছুটা অ্যাসিস্ট্যান্স যে পাঠিয়েছে ইন্টারন্যাশনাল মহলে। ওকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা AI, এটা কিন্তু আমি একেবারেই পরীক্ষা এরকম লিখবে না, তোমরা পুরোটা লিখবে, ব্র্যাকেটের মধ্যে এটা লিখতে পারো, আমি জায়গা কম বলে এরকম লিখেছি। সো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের সাহায্যকারী দল পাঠিয়ে দিয়েছে মায়ানমারে ইতিমধ্যেই। সো অ্যাক্সিডেন্টের সাথে সাথেই ওই টিম চলে এসেছে কাজ করবে বলে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সমীক্ষা অনুযায়ী এই জরুরি অবস্থা সামলানোর জন্য $380 লক্ষ এই মুহূর্তে মায়ানমারের প্রয়োজন। তাহলে একজন UNOCHA এই অঞ্চলের কি অভাব সেটা বলছে, একটা পেজার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংস্থা সে বলছে যে 35% ক্ষয়ক্ষতি হচ্ছে, এখানটায় হু বলছে $380 লক্ষ লাগবে। এতগুলো বাইরের সংস্থা বা স্টেক হোল্ডার এত রকম ওপিনিয়ন দিচ্ছে মায়ানমারের ওপরে, আরো অনেকে অনেক ওপিনিয়ন দিচ্ছে, বাট তোমাকে তো আর কনক্লুড করতে হবে ভিতরে এই বিষয়টার মধ্যে। ক্লিয়ার? সো আমরা চলে যাবো এর পরের অংশ। আগের যে প্যাসেজটা, আগের যে প্যারাগ্রাফটা ছিল সেটার সাথে এই লাইনটা কন্টিনিউ হবে, কিন্তু আমার জায়গা ছিল না বলে ওটা আমি লিখতে পারিনি। সেটা হচ্ছে যে একাধিক দেশ যেমন চীন, মানে আগের প্যারাগ্রাফটা যেটা আর কি সাহায্য আসছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে, হু থেকে সাহায্যের দরখাস্ত করেছে জুন্টা সরকার, ওকে, আন্তর্জাতিক সাহায্য, সেটারই শেষ লাইন হবে একাধিক দেশ যেমন চীন, ইন্দোনেশিয়া থেকে ত্রাণ এসে পৌঁছেছে মায়ানমারে। প্যারাগ্রাফ কমপ্লিট। পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু আমি ভারতের কথা লিখিনি, না, সাহায্য করে তো ভারতও সাহায্য করেছে, তাহলে ভারতের কথা কেন লিখলাম না, সেটাই ক্যাচ। সেটাই বুঝতে হবে যে তোমার কনস্ট্রাকশনটাকে কি করে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়া যায়। ভারতের কথাটা শুরুতে না লিখে ভারতের কথাটা অন্য জায়গায় লিখবো। কোন জায়গাটা লিখবো চলো দেখি আমরা।
ওকে, পরের প্যারা, শতাব্দীর ভয়ালতম ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ব্র্যাকেটে NCS এর ডিরেক্টর ওম প্রকাশ মিশ্র জানান, ব্র্যাকেটে ইনভার্টেড কমার মধ্যে প্লেট মুভমেন্ট ও এগেন ইনভার্টেড কমার মধ্যে স্যাগাইন ফল্ট, প্লেট মুভমেন্ট ও স্যাগাইন ফল্টই হলো এই দুর্ঘটনার হেতু। অর্থাৎ ওম প্রকাশ ডিরেক্টর NCS এর কি বলছেন, দুটো পয়েন্ট আলাদা করে উল্লেখ করছেন, স্যাগাইন ফল্ট এবং প্লেট মুভমেন্ট। তোমাকেও ছোট করে এই কারণটা কিন্তু যে কোনো ধরনের ভূমিকম্পের রচনায় লিখতে হবে। সে নাম তুমি ওম প্রকাশের জায়গায় মিস্টার এক্স এবিসি করতে পারো। ভূবিজ্ঞানের ভাষায় ভূত্বকের মধ্যেকার ফাটলকে বলে ফল্ট। এখন সাধারণ মানুষের জন্য তুমি একটা রিপোর্ট করছো, একটা লেম্যান, সে আচমকা প্লেট মুভমেন্ট বা সাগাইন ফল্ট জিনিসটা নাও বুঝতে পারে। সো হোয়াট ইজ ফল্ট তুমি এক লাইনে এক্সপ্লেন করলে যে ভূত্বকের মধ্যেকার ফাটলকে বলে ফল্ট। মায়ানমারের নিচে ভূগর্ভে রয়েছে এমনই এক 1200 কিলোমিটারের বেশি লম্বা ও 100 কিলোমিটার চওড়া সাগাইন ফল্ট। ওকে, এই ফল্টের দুপ্রান্তে পাথুরে ফল্ট বা ফাটল, এই ফল্টের দুপ্রান্তে পাথুরে পাত বা ইনভার্টেড কমার মধ্যে টেকটনিক প্লেটের আপাত চলাচল বা আপেক্ষিক চলাচলের কারণেই ভূমিকম্পের মাত্রা ছাড়িয়েছে 7.7%। তাহলে এগেন এখানটায় এই ছোট্ট প্যারাগ্রাফের মধ্যে দু তিনটে পারপাস সলভ হলো। এক, আমি এতক্ষণ ওয়ার্ল্ডের বিষয়ে ডিসকাস করছিলাম, ওয়ার্ল্ডের নানা স্টেক হোল্ডারের কথা উল্লেখ করছিলাম, এখন আমি কি করলাম, ভারতকেও সে একটা স্টেক হোল্ডারের বিষয়ে ঢোকালাম NCS এর উল্লেখ করে। সেকেন্ড কি পারপাস সলভ হলো, সেকেন্ড হলো যে একটা রিজন, একটা কজ এফেক্ট রিলেশনশিপ আমি একটা ঘটনার সাথে যুক্ত করলাম। এটা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রেও কিন্তু তোমার কজ এফেক্ট রিলেশনশিপ যুক্ত করতে হবে, যে কেন হলো। পায়ের চাপে ভিড়ে মৃত্যু হয়েছে, বড় দুর্ঘটনা ঘটেছে কুম্ভ মেলাতে গিয়ে, তার রিজন বলতে হবে যে আচমকা ভিড় বেড়ে গেছে, আচমকা ব্যারিকেড ভেঙে গেছে, আচমকা কন্ট্রোল চলে গেছে, কোথাও কোনো জায়গায় যেখানটায় নজর রাখতে হতো সেই জায়গাটা থেকে নজর হটে গেছে। একটা কজ তোমাকে দিতে হবে, কার্যকারণ সম্বন্ধিত যুক্তিযুক্ত। ক্লিয়ার? পরের প্যারা, সুতীব্র কম্পন ও ক্রমাগত আফটার শকে বিভ্রান্ত হয়ে পড়েছে মায়ানমারবাসী। একদম সাধারণ একটা লাইন। দুর্ঘটনায়, এর পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, দুর্ঘটনায় মৃত্যু নিখোঁজ ও সম্পত্তি ক্ষয় ছাড়াও বিপর্যস্ত হয়েছে চিকিৎসা পরিষেবা, ইন্টারনেট ব্যবস্থা, জনপরিবহন ও বিদ্যুৎ সরবরাহ। ক্লিয়ার? অর্থাৎ দেখো তুমি পুরোটা ডেসক্রাইব করছো, শুধু দুর্ঘটনায় মাটি ভেঙেছে, মাটি ফেটেছে, লোকজন ঢুকে গেছে, মৃত হয়েছে, বাড়িঘর ভেঙে গেছে তা না, তার সাথে জলের সমস্যা হয়েছে, আমরা আগের অংশটায় মেনশন করলাম, তার সাথে এই সমস্যাগুলো হয়েছে। মাটির নিচে আটকে থাকা মৃতদেহ, পচে ছড়ানো দুর্গন্ধ সমগ্র জায়গাটাকে করে তুলেছে বিভীষিকাময়। সবাধার ব্র্যাকেটের মধ্যে তুমি লিখলে মর্গ গেছে উপচে, রাস্তায় রাত কাটাতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। ক্লিয়ার? সো আমরা আফটার মাথ বা রেজাল্ট বা কনসিকোয়েন্সকে ধীরে ধীরে প্যারাগ্রাফ ওয়াইজ সাজিয়ে নিলাম। অবভিয়াসলি এর পরে আমাদের কনক্লুড করতে হবে এবং আমাদের বুঝতে হবে ওয়ার্ড লিমিট আমাদের কিন্তু একটা নির্দিষ্ট, আনলিমিটেড নয়। দিস ইজ দ্য টাইম ফর কনক্লুশন। আমরা স্টেপ বাই স্টেপ দেখেছি, শিখেছি কিভাবে একটা রিপোর্ট বানালাম মায়ানমারের মতন একটা বিরাট বড় এবং সেন্সিটিভ টপিকের উপরে। ক্লিয়ার? তাহলে এবারে সমালোচনার পালা, বিতর্কের পালা, তাই না? সেরকম ভাবেই তো আমরা রিপোর্ট করি এবং বারবার বলেছি কখনোই রিপোর্টে নিজের ওপিনিয়ন লিখবে না, যাই লেখো না কেন কারণ মুখ দিয়ে সেটা বসাবে, কারণ বক্তব্যের ভাষা ব্যবহার করবে, নিজের ভাষা না। সো অপ্রতুল কন্টিনিউ হচ্ছে আগের সাথে। অপ্রতুল ও অপর্যাপ্ত ত্রাণ কার্যের পরিপ্রেক্ষিতে গৃহযুদ্ধে বিধ্বস্ত জুন্টা সরকারের দিকে আঙুল তুলেছে অনেকেই। বেসিক্যালি তুমি যদি পেপার পড়ো বা ওই কি বলে এটার উপরে উইকিপিডিয়া দেখো, তো সেখানে এতই লোকে এটার উপরে আঙুল তুলেছে, সে ওদের স্থানীয় মানুষ হোক, সরকার তো নেই যে বিরোধী দল থাকবে,
বিদ্রোহী দল হোক বা বাইরের থেকে যারা সাহায্য দিতে আসছে প্রশাসনকে, তারাও অনেকেই তুলেছে। সব লেখার দরকার নেই, অনেক বড় হয়ে যাবে ভলিউমটা। ওকে, অনেকে লিখেই ছেড়ে দিয়েছে আমি। 2 নাম্বার বা নেক্সট, অবশ্য দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য ক্ষমতাসীন মিলিটারি সরকার ও বিদ্রোহী গোষ্ঠী যুদ্ধবিরতি ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য। ওকে, যদি ইংরেজিতে লিখতে তাহলে সিজ ফায়ার লিখতে, এক্ষেত্রে কেমন ছোট্ট আমার প্যারা কমপ্লিট হয়ে গেল। নেক্সট কি আসছে, মায়ানমারের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে 15 টন ওষুধ, ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিমান পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনা। সো ভারতের উল্লেখ আমি এবারে করব, কেননা ভারতের উল্লেখ আমাকে স্পেশাল করতে হবে এবং ভারতের উল্লেখ করে আমাকে কনক্লুড করতে হবে। কনক্লুশনে তুমি বলবে কি, এখানে তো আর কোনো মনীষীর বড় বক্তব্য বা লাইন দিতে পারো না, তাই না? সেটার পরিপ্রেক্ষিত আলাদা। তো এখানটায় তোমাকে এমন কিছু দিয়ে কনক্লুড করতে হবে যেটা মনে হবে না ঠিক আছে, এবার তো আমাদের দেশের কথা উল্লেখ হলো। যদিও আমরা আমাদের দেশের কথা ওম প্রকাশ মিশ্রের মাধ্যমে প্লেট টেকটনিকের যে ব্যাখ্যা ভূমিকম্পের জন্য দিয়েছি সেখানটায় উল্লেখ রয়েছে। ওকে, সব ভারতীয় বায়ুসেনা আমাদের মাধ্যমে আমরা ত্রাণ সামগ্রী পাঠিয়েছি। মায়ানমারের ভূমিকম্পের ত্রাণ নিয়ে তৈরি এই মিশনের নাম দেয়া হয়েছে অপারেশন ব্রহ্ম। মনে থাকবে, প্রিলিমিনারির জন্য প্রশ্ন আসতে পারে, কিন্তু এগেন আই সে, প্রিলিমিনারির জন্য প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ অপারেশন ব্রহ্ম। তো মায়ানমারে ত্রাণ কার্যে সাহায্য করার জন্য ভারতীয় যে মিশন তৈরি করা হয়েছে সেটা হচ্ছে অপারেশন ব্রহ্ম। সমগ্র মায়ানমারবাসীর প্রতি সমবেদনা রেখে দুর্ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। কেউ যদি এক্সট্রা ভারতীয় প্রধানমন্ত্রীর নামও লিখতে চাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন করব, নানা রকম স্টেক হোল্ডারদের এন্ট্রি করাবো এবং একটা কোহারেন্স, একটা অর্গানিক হোল তৈরি করবো। কেমন লাগলো, কি বাকি রইলো, আর কি হলে ভালো হতো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের আর কি ক্লাস, মানে এই ক্লাসটার পরিপ্রেক্ষিতে আর কি অ্যাড করা বাকি রয়ে গেল আমার তরফে তোমরা জানাবে। তোমরা আর কি ক্লাস চাও তো জানাবে। তোমরা এখন সামনে কি প্রস্তুতি নিচ্ছ তার পরিপ্রেক্ষিতে কি তোমাদের দরকার, কোনটা ডেফিসিয়েন্সি রয়েছে তোমরা জানাও। এবং আমাদের সেই কথা, একটাই কথা, যে স্বপ্ন নিয়ে রয়েছো কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের কারণে আটকে গেছো, সে টাকা পয়সা হোক, বাড়ি থেকে শহরের দূরত্ব হোক, পারিবারিক সমস্যা হোক, এরকম যদি কেউ থেকে থাকো, তাদের জন্য সিভিল সার্ভিস ফর দেশি গাইজ অলওয়েজ রয়েছে। তোমরা পড়াশোনা করো বেশি করে, কেন্দ্রীয় সরকারের চাকরি বেশি করে দাও, ইউপিএসসি পরীক্ষা দাও, ভারতবর্ষের সমস্ত প্রশাসনিক জায়গাগুলোতে বাঙালি ছেলেমেয়েরা ভর্তি হয়ে যাক, এই আমাদের স্বপ্ন। থ্যাংক ইউ।